প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, কবি, লেখক, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমে একটু সুখবর জানি, আপনার এবার বইমেলায় কটা বই এলো? এবার আমার দুটো বই, একটা কবিতার বই, আশা করি যে নাম কি দিয়েছেন কবিতার বই? তপবন। তপবন এবং এবারের কবিতার অধিকাংশ বলবো যে আমাদের জুলাই অভ্যুত্থানের উপরে আছে, কিন্তু এটা ফার্স্ট টাইম আমি আমার হাজবেন্ডকে উৎসর্গ করব। আর একটা হলো যে অতৃপ্ত আত্মার গল্প। আচ্ছা। এটা হলো একটা নারীর জীবনে যখন গর্ভবতী অবস্থায় হয় তখন তারা বিভিন্ন ধরনের খারাপ বাতাস, খারাপ সিচুয়েশনের ভিতর দিয়ে চলে যায়, সেই কথাটা। এবং সাথে সাথে কিছু কিছু মেয়ে আছে একটার পর একটা বাচ্চার ওই অ্যাবর্শন হয়ে যায়। এই যে অ্যাবর্শন হচ্ছে, কেন হচ্ছে, পরিবারগুলো কিন্তু এদিকে বেশি মনোযোগ দেয় না। বলে কি, মানে যখনই গর্ভবতী হয় তখনই বলে কি উনি অসুস্থ। এই প্রেগন্যান্সিকে আমরা অসুস্থতার একটা মাপকাঠিতে ফেলে দিই। তো এই অবস্থাগুলোকে বাস্তব একটা মানে কাহিনীর মতো করে একটা উপন্যাসের ভিতর দিয়ে দেখাতে চাই যে সমাজ সংস্কার তো আছেই, কিন্তু কুসংস্কারগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেগুলোকে টেনে আমাদের আলোর দিকে নিয়ে আসতে হবে। তো এখানে একটা মায়ের মাতৃ স্নেহের যে আকুতি, বাচ্চা পাবার যে আকুতি, বাচ্চা না হলে তো সে বন্ধা হয়ে যায়, সারা জীবন তার নামে একটা ট্যাগ থাকে। তো শিশুকে পাবার, কোলে পাবার যে আকুতি, এটাই ফুটে উঠেছে একটা পর্বে। মানে একটা কাহিনী খুব নেতিবাচক আছে যে তারা বাঁচাতে পারেন এই বাচ্চাদেরকে। আবার একটা পর্বে আছে যে দুইজন মানে তাদের কোলে একটা শিশু চলে আসে, তারা খুব মহাসুখে সংসার করে। একটা দুঃসময়ের পরে একটা সুসময় চলে আসে, সেটাই আমরা চাই। তো বাংলা ভাষা যে উৎকর্ষ এবং বাংলা ভাষা রক্ষার যে দায়িত্ব, তার মধ্যে নারীরা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, অন্যতম ভূমিকা পালন করে। এখন আমাদের নারীদের যে আপনার উন্নয়ন, তারা তো অনেক কাজ করছে সমাজের জন্য। সে উন্নয়ন, তাদের আর্থিক উন্নয়ন, তাদের এই যে কুসংস্কারের কথা বলেন, সেখান থেকে মুক্তির যে ব্যাপার, এগুলো কতটা ঘটছে আমাদের সমাজে? আমার মনে হয় যে আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। আমি বিশেষ করে বলবো যে সবার আগে 21-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই, যেটা আসলে আমাদের অস্তিত্ব। এবং বাংলাদেশি যারা আমরা বলি, সারা পৃথিবীতে ভাষার জন্য আন্দোলন করার দেশ বাংলাদেশ। এবং সেখানে যেটা হলো যে আমাদের ভাষার আন্দোলনটাই হয়েছিল যে আমাদের সমতা, সবার জন্য সমান বাংলা ভাষা, মুখের ভাষা, মায়ের ভাষা, এই ভাষাতে তো কোনো বৈষম্য থাকবে না। সো এটাকে তুলে ধরা, সারা দেশব্যাপী সর্বত্র এটা প্রচলিত থাকবে বাংলা ভাষাকে। আমরা কিন্তু উই আর বাউন্ড টু রাইট ইংলিশ, আমাদেরকে লিখতে হয়, কেননা মোস্টলি অল দ্য রিপোর্টস, ডকুমেন্টস আমাদের ইংরেজিতেই লিখতে হয়। বাট আমি বলবো যে এটা না আপনার মেধা, মনন এবং আপনার মানে অস্তিত্বের কাছে, সেটা তো আপনার বিদেশির সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজন, ওটা আলাদা। আপনি যখন অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য, আমি সেটাই বলছি যে যখন এটা আপনার মাথায় আছে যে আমি আমার বাংলা ভাষাকে তুলে ধরবো সর্বত্র এবং শুদ্ধভাবে। আর আমার যে সুযোগটা আছে সেটা হলো আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করি, আপনি জানেন। যেহেতু আমাদের শিশুদের নিয়ে মোট কাজটা, শিশু, তারপর ইউথ এবং তরুণ প্রজন্ম, তারপরে মায়েরা আছে। সো এই চারটা জায়গাতে কিন্তু আমাদের ভাষা, সাহিত্য, কবিতা, গান এসবের চর্চাকে আমরা একদম তুঙ্গে তুলে ধরি। এবং পাশাপাশি অনেকেই বলে যে আপনারা তো ধর্ম শিক্ষা করেন না। আমরা এমন কিছু নেই আমাদের শিশুদেরকে শেখাই না। কিন্তু মায়েদের ব্যাপারে আমি বলবো যে এখানে আমাদের আর একটা অসঙ্গতি আছে। যেমন মনে করেন চর এলাকায়, পাহাড়ে, যাযাবর, সাঁওতাল, তাদের তো নিজস্ব ভাষা আছে। তো আমার সেই অধিকার আছে শিমুলিয়ার ভাষাটা একটু শোনা, অথবা লাচ্চুর ভাষাটা একটু শেখা। আবার লাচ্চুরও অধিকার আছে যে দিদি তোর ভাষাটা কেমন রে, তুই একটু আমার হ্যাঁ বাংলাদেশি ভাষায় একটু কথা বল আমার সাথে। সো এই যে মিশ্রণ, তাতে করে কিন্তু আমরা বাংলা ভাষাকে সমৃদ্ধ করব, আরও এটা উন্নততর হবে। তো এই প্রক্রিয়াটা আমাদের আসলে
একটু গবেষণা করা, অনেক লেখালেখি করা এবং মানুষে মানুষে যে মিশ্রণের ব্যবস্থা সেটাও আসলে করা জাতীয়ভাবে দরকার। সেই আদর্শিক জায়গাটা যদি আমাদের নীতি নির্ধারণে যারা বসে আছেন ওনারা উদ্যোগ নিলে আর কিচ্ছু লাগে না। অসাধারণ। এক কথায় বলবেন আপনার স্বপ্ন? আমি খুব মন থেকে যেটা চাই যে শিশুদের জন্য একটা শিশু বিষয়ক মন্ত্রণালয় হোক, যেটা হলে আমার প্রজন্ম বাঁচবে এবং যারা আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এটিএনের সকল দর্শককে আমার শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের ভালোবাসার রং পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট প্রকাশক খান তোবারক হোসেন তপু। তোবারক হাসান তপুর প্রকাশনীর নাম হচ্ছে কণ্ঠস্বর। দীর্ঘদিন থেকে তিনি বই প্রকাশনার সঙ্গে যুক্ত এবং নিজেও লেখালেখি করছেন। তপু, এবার বইমেলায় আপনার কতগুলো বই প্রকাশ করেছেন? আমরা এই বইমেলাতে আমাদের নতুন বইয়ের সংখ্যা প্রায় 30টার মতো হবে শুধু এই বইমেলাতে। একজন প্রকাশক হিসেবে কোন বইটি ভালো বলে আপনি মনে করেন? আপনি কিভাবে নির্ধারণ করেন যে এই বইটি ছাপা যায়, এই বইটি ভালো? প্রকাশক হিসেবে আমরা যে জিনিসটা করি যে বইয়ের গুণগত মান যে জিনিসটা সেটা আসলে নির্ভর করে বইয়ের কন্টেন্টের উপর। এখন কন্টেন্টটাকে আসলে আমরা কীভাবে ডিফাইন করব? কারণ আপনি রাজাউদ্দিন স্টালিন আপনি এক ধরনের লিখছেন, বা আল মাহমুদ এক ধরনের লিখতো, হুমায়ুন আহমেদ আরেক ধরনের লিখছে, রবীন্দ্রনাথ নজরুল যারা ছিলেন তারা এক ধরনের। লেখাগুলোকে আসলে কম্পেয়ার করা তো সম্ভব না যে এটা ভালো লেখা এটা খারাপ লেখা। এটা আসলে একজন প্রকাশক হিসেবে আসলে ফেলে দেওয়াটা সম্ভব না আমাদের পক্ষে যে আমি এইটা নিব না। হ্যাঁ, আমরা যে জিনিসটা করতে পারি সেটা আমরা দেখি যে এই লেখাটাতে কোনো একটা লেখাতে সেটা কি আসলে মানে সমাজকে কিছু দিতে পারছে কিনা, সেটা আসলে সমাজের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করছে এমন কোনো কন্টেন্ট যদি থাকে আমরা সেই লেখাটাকে আমরা মডিফাই করার চেষ্টা করি। বাট আমরা আসলে মানে গুণগত মানের দিক দিয়ে আমরা আসলে কোনো লেখককে বলতে পারি এটা খারাপ লেখা। আচ্ছা, আমরা তো একদম শেষের দিকে চলে এসেছি। এই যে অনেক প্রচ্ছদ আমরা আপনার বইয়ের দেখতে পাচ্ছি, নানা রং, এর মধ্যে থেকে আপনার প্রিয় রং, আপনার ভালোবাসার রং কোনটা? প্রথমত এটা শীতের সংগঠন, এটা করেছে মুস্তাফিজ কারিগর করেছেন প্রচ্ছদটা। আমি এরপরে নিব আমার পছন্দের আপনার সামনে যে বইটা আছে ইচ্ছে ঘুড়ি। হ্যাঁ, ইচ্ছে ঘুড়ি, এটার প্রচ্ছদ করেছেন ফারহানা রুমিন। এটা হচ্ছে আমাদের কণ্ঠস্বরের পক্ষ থেকে একটা প্রজেক্ট। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে আপনার মানে স্বপ্ন কি, একেবারে লাস্টে বলবেন, একজন প্রকাশক হিসাবে আপনার স্বপ্নটা কি? আমি প্রকাশক হিসেবে আমার স্বপ্ন হলো আমি প্রতি বছর 150 থেকে 200 বই আমি প্রকাশ করতে চাই। অনেক ধন্যবাদ আমাদের তপুর এই আশা পূর্ণ হোক, তার স্বপ্ন সার্থক হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে এসে কথাগুলো বলার জন্য। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব। এই পর্বে উপস্থিত আছেন ইশরাত শিউলি, আবৃত্তি শিল্পী। কথা বলছি তার সঙ্গে। ইশরাত, কেমন আছেন? ভীষণ ভালো আছি। ভীষণ ভালো আছেন। আমাদের আজকের এই আয়োজনে আপনি কোন কবিতাটি পড়বেন? আমি কবি আসাদ চৌধুরীর ফাগুন এলেই। বাহ, যেহেতু 21 মাস। হ্যাঁ, 21 মাস, নিশ্চয়ই শুনি কবিতাটা। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে, বলো আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে, তাকে তোমরা শহীদ মিনার বলো। আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে,
তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আরশি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় শুধরে লও হে জীবনের ভুল চুক। ফাগুন এলে একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে, বলো ফাগুন এলে অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে, বলবে তাকে শহীদ মিনার, বলো। বাহ, দুর্দান্ত কবিতা। আসাদ চৌধুরীর কবিতাটি খুবই ভালো, খুব ভালো লাগলো কবিতাটি, অনেক চমৎকার করে আপনি পড়লেন। ইরশাদ শিউলি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্ব। আজকে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার জাকির হোসেন। তিনি জাসাসের যুগ্ম আহ্বায়ক। কথা বলছি তার সঙ্গে। জাকির সাহেব, কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছে। এই যে ভাষার মাস, আপনি তো একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার, আপনাদের ইঞ্জিনিয়ারিং ভাষায়, ইঞ্জিনিয়ারিং কাজে বাংলা ভাষার ব্যবহার কতটা হয়? বাংলায় আমাদের ইঞ্জিনিয়ারিং ইয়েতে কোনো সংকেত, কোড, কোনো কিছুই? সব ইংলিশ মিডিয়ামে আমাকে পড়তে হয়েছে। কিন্তু আমি দেশের বাইরে চাকরি করতে গেলাম ইঞ্জিনিয়ারিং পাশ করে। বিদেশে যখন চাকরি করতে গেলাম, তো সেখানে তো অনেক ভাষাভাষীর মানুষদের বা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমার কাজ করতে হয়েছে। তো সেখানে লক্ষ্য করলাম, ইভেন আমরা জানি সুদানি ইঞ্জিনিয়ার আমার সাথে কলিগ ছিল, ইজিপশিয়ান ইঞ্জিনিয়ার আমার সঙ্গে কলিগ ছিল। তো তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ইঞ্জিনিয়ারিং বইগুলো কেমন ছিল। তখন তারা কিন্তু বলেছে, আমরা কিন্তু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ মাতৃভাষার তারা যে বই তারা পড়েছে, প্রকৌশল বিদ্যাটা তার মাতৃভাষায় শিখেছে। ইয়েস। এবং আমার কাছে এটা মনে হয় যে আমাদের দেশেও যদি আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমরা আমাদের বাংলা ভাষায় লেখা বই পড়তে পারতাম, তাহলে হয়তো আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজ বা ডেপথ অফ নলেজ, আবার মেডিকেল সায়েন্স যারা পড়ে, ডাক্তারদেরও ওই মেডিকেলে তারা আরও বেশি এক্সপার্ট হতো। অর্থাৎ আমাদের এই বিষয়ের পরিভাষা বাংলায় হলে আরো বেশি হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। আমরা জানি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবসময় চেষ্টা করেছিলেন। তো এই জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাসাস কিভাবে এগুচ্ছে? বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, ওনার কথা আমি স্মরণ করি বেশি বেশি। আমার মনে আছে উনি হুমায়ুন আহমেদকে প্রায় ডাকতেন তার চেম্বারে, তার কথা শুনতেন। দেশীয় সুন্দর সুন্দর ভালো চলচ্চিত্র বানানোর জন্য তাকেও তিনি উদ্বুদ্ধ করেছেন এবং হুমায়ুন আহমেদও সেইভাবে কাজ করেছেন, অনেক ভালো ভালো চলচ্চিত্র বানিয়েছেন। তো আর সেজন্য আরেকটা কথা অ্যাড করি যে হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর এই যে খালেদা জিয়ার সাথে তার যে রিলেশন, যে সম্পর্ক, এগুলা শেখ হাসিনা ভালো চোখে দেখেনি। ওনার মতো একজন জনপ্রিয় লেখক যখন মারা গেলেন, তখন কিন্তু হাসিনার সরকার তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা দেয়নি ওনার মৃত্যুর পরে। এটা লেখকদের যে রাজনৈতিকভাবে যে বিভাজন, এটাকে আপনি বিশ্বাস করেন হওয়া উচিত? না, অবশ্যই এটা হওয়া উচিত না। লেখকদের মধ্যে যেন কোনো বিভাজন না থাকে, সেটাই কাম্য। একজন সবাই আশা করে সেটাই। সাংস্কৃতিক ক্ষেত্রে একজন নেতা হিসেবে আপনার স্বপ্ন কি? না, আমি তো চাই স্বাধীনতা, সর্বক্ষেত্রে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা। আমি কিভাবে চলবো, কিভাবে বলবো, সেটা যেন কেউ আমাকে ডিকটেট না করে, সেই স্বাধীনতা সবসময় চাই। ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা হবে আরো কোনো অনুষ্ঠানে, নিশ্চয়ই কথা বলবো। আপনাকে ভাষার মাসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সঙ্গে এটিএন বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
আমরা শুরুতেই বলেছিলাম এই বসন্তে কাঁদব না বন্ধুরা, কান্নার দিন রেখেছি পেছনে দূরে। আমরা কান্নার দিন পেছনে দূরে রাখতে চাই। আমরা এক চমৎকার, এক সুন্দর সকাল দেখতে চাই যেখানে সব মানুষ আনন্দে হাসবে, গাইবে গণতন্ত্রের গান, মানুষের গান, সব মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়বে। কবির সে কথা, ভয়কে মোরা জয় করবে হেসে, গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে। গভীর ভালোবাসা দিয়ে আমরা আমাদের জীবনকে, আমাদের সমাজকে, রাষ্ট্রকে জয় করতে চাই। এই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।